আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে। আজ স্টুডিও থেকে প্রথমবারের মতো লাইভে যুক্ত হয়েছি আমি তামান্না মিনহাজ। এই অনুষ্ঠানে আমরা দিনের সবচেয়ে আলোচিত খবর নিয়ে কথা বলি। আর আজকের দিনের সবচেয়ে আলোচিত খবর ছিল আমার দেশের আজকের লিড নিউজ, গর্ত থেকে মাথা বের করছে আওয়ামী লীগ। এই নিউজ আজ কতটা আলোচিত তা বোঝাতে আমরা ইউটিউবে সহায়তা নিতে পারি। এখন পর্যন্ত নিউজটি ভিউ হয়েছে 1.25 লাখের মতো, আর কমেন্ট পড়েছে 1000 খানেক। ফলে এই কন্টেন্টে আপনাদের আগ্রহের মাত্রা খুব সহজেই বোঝা যায়। আজ এই খবরটি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার দেশের ম্যানেজিং এডিটর জাহিদ চৌধুরী। জাহিদ ভাই, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রথমবারের মতো স্টুডিও থেকে লাইভ করছি এবং আমাদের প্রথম অতিথি আপনি, আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই সরকারের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় 6 মাস হয়ে এলো, আগামীকাল একদম 6 মাস পুরে যাবে। ঠিক এই সময় এসে আওয়ামী লীগ হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠেছে এরকম একটা পরিস্থিতি। তারা রাজনৈতিক চর্চায় যাচ্ছে, তারা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে, লিফলেট বিতরণ করছে। তো এই সময়টিকে, বিশেষ করে গত মাসের শেষ দিক থেকে এই ফেব্রুয়ারি মাস পুরোটি, এই সময়টিকে তারা আন্দোলনের জন্য বা রাজনৈতিক কর্মসূচির জন্য বেছে নিল কেন? কোনো কারণে তাদের কি মনে হয়েছে যে এই সময়টি সবচেয়ে সুইটেবল হবে, সবচেয়ে সহজভাবে তারা তাদের কর্মসূচি পালন করতে পারবে? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কেন এই সময়? ধন্যবাদ আপনাকে। আসলে তারা যে এই প্রথমবারের মতো আন্দোলন করার জন্য উদ্যোগ নিয়েছে তা নয়, এটা হয়তো তারা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দিয়ে এখন যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা শুরু থেকেই আপনার স্পষ্টত এটা মনে আছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রথমে তারা সংখ্যালঘু কার্ড খেলেছিল আওয়ামী লীগ, এবং এর পিছনে প্রতিবেশী দেশ ভারত, যেখানে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাদের মদদে আওয়ামী লীগ এই চেষ্টাটি শুরুতেই করেছিল সংখ্যালঘু কার্ড খেলে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম এবং ঠাকুরগাঁও অঞ্চল, রংপুর অঞ্চল, বিভিন্ন জায়গায়, ঢাকা শহর সহ তারা এই সংখ্যালঘু কার্ড খেলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু তখনও তারা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। তারপর আমরা দেখলাম কি আনসার বিদ্রোহ। এই আনসার বিদ্রোহ নাটকের পরে ধরা পড়লো কারা, দেখলাম যে সচিবালয়ের গেট ভেঙে তারা কেপিআই এলাকাতে ঢুকে গেল, তখন স্বেচ্ছাসেবক লীগের নেতারা ধরা পড়লো, আওয়ামী লীগের সম্পৃক্ততা ধরা পড়লো। তারা আনসারের ড্রেস পরে ওইখানে আন্দোলনে উস্কানি দিয়েছিল এবং এটার অনেকের চাকরিচ্যুত হয়েছে জানেন, এবং যারা বহিরাগত ছিল তারা ধরা পড়েছে পুলিশের হাতে। একইভাবে আমরা একের পর এক আওয়ামী লীগের একের পর এক তারা চেষ্টা চালিয়েছে মাঠ গরম করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য। গার্মেন্টসকে নিয়ে করেছে কিছুদিন আগে, এবং আমরা দেখলাম যে এখানে জেলের ভিতরে বসে বেক্সিমকোর যিনি কর্ণধার, উনি সহ আরো কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ী বসে সলা পরামর্শ করেছেন যে গার্মেন্টসে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। তো এইটা এতদিন তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে করেনি, তারা গর্তের মধ্যে লুকিয়ে থেকে নানা ধরনের চেষ্টা করেছিল। আমরা শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পর দেখেছি ভারতের সহায়তায়, তারা ভারতীয় মিডিয়ার সহায়তায় বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা অনর্গলভাবে ভারতীয় মিডিয়ায় চালিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন যে জানুয়ারি মাসের একটা স্টেটমেন্টও আজকের পত্রিকায় বেরিয়েছে, রিউমার স্ক্যানার তারা স্ক্যান করে যারা দেখেছে যে শতাধিক ঘটনা তারা ঘটিয়েছে ভারতীয় মিডিয়ায়, যেগুলো অসত্য, যার কোনো ভিত্তি নেই। সুতরাং এটা একটা প্রপাগান্ডা মেশিন হিসেবে তারা কাজ করছে। এই আওয়ামী লীগ তার প্রভু ভারতের সহায়তা নিয়ে এই প্রপাগান্ডা মেশিনটি কাজ করছে। এবং সম্প্রতি এসে আমরা যেটা দেখলাম, যা নিয়ে আজকের আমাদের মূল শিরোনামটি ছিল আমার দেশের, যে তারা গর্ত থেকে বেরিয়ে আসছে। তারা আসলেই গর্তে লুকিয়েছিল, তাদের নেত্রীও বলেছিলেন যে আমি আসি কাছাকাছি, চুপ করে বাংলাদেশে চট করে ঢুকে পড়বো, কিন্তু চট করে উনি আর ঢুকেননি। একইভাবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডিসেম্বরে লাস্ট সরকারের ডিসেম্বরে হাসিনা আবার ফিরে আসছেন, আবার ট্রাম্প আসলেই জানুয়ারির 20 তারিখে উনি ফিরে আসবেন। তো এরকম অনেক কিছুই তারা চমক দেওয়ার, চটক দেওয়ার চেষ্টা করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে। সর্বশেষ আমরা দেখেছি যে তিতুমির কলেজের ছাত্রদের একটা আন্দোলনকে নিয়ে তারা এর ভিতরে ঢুকে গিয়ে ইনফ্লেন্টেশন করে, তাদের লোকজনকে ঢুকিয়ে দিয়ে তারা এই চেষ্টাটা করেছে যে কোনো না কোনোভাবে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবং আপনি জানেন যে মানুষের নানা ধরনের দাবি দেওয়া আছে, অভাব অভিযোগ আছে, 15 সাড়ে 15 বছর ধরে তাদেরকে সাপ্রেস করে রাখা হয়েছিল।
তো এই সাপ্রেস অবস্থায় তারা অনেক দাবি দেওয়া প্রকাশ করতেই পারেনি, রাস্তায় দাঁড়াতে পারেনি। কিন্তু তাদেরকে উস্কে দিয়ে সরকার বারবার বলছে যে আপনারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সিস্টেমেটিক প্রক্রিয়ায় আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো দেন, আমরা এগুলো বিচার বিবেচনা করব। কিন্তু সেটা না মেনে উস্কানির, আওয়ামী লীগের একটা ইন্ধন উস্কানিতে রাস্তায় আমরা কয়েকদিন থেকে দেখছি নানা ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে। এইটার পিছনেও তাদের উস্কানি আছে। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে তারা লিফলেট বিতরণের কর্মসূচি দিল, এবং আপনি দেখেন যে এই কার্যক্রমগুলো মূলত এখন পর্যন্ত কিন্তু তাদের ফেসবুক কেন্দ্রিক একটা প্রচারণা, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রচারণা। তারা কিন্তু এখনো রাজপথে সেইভাবে আসতে পারেনি, আসার সুযোগও আছে বলে আমি মনে করি না। কিন্তু আমরা এর মধ্যে দেখলাম কি খালেদ মাহমুদ চৌধুরী, কালকের পত্রিকায় আমরা দেখলাম যে উনি লন্ডনে প্রকাশ্যে তাকে দেখা গেছে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী। তার কিছুদিন আগে দেখলাম যে ইন্ডিয়ান পত্রিকায় বাংলাদেশের যিনি 10 বছরের বেশি সময় ধরে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই গুম খুনের অন্যতম সহযোগী ছিলেন হাসিনার, তিনি ওইখানে ইন্ডিয়ান পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে দিয়ে এক ধরনের উস্কানি ছড়ানো হয়েছে। এখন এসে তারা লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করতে গিয়ে কালকে কয়েকটি জায়গায় যেটা দেখা গেছে যে তারা লিফলেট বিতরণের চেষ্টা করছে, ঢাকার 2-1 জায়গায় এবং ঢাকার বাইরে। কিন্তু সাধারণ জনতা হবিগঞ্জে যেমন তাদেরকে প্রতিহত করেছে, শরীয়তপুরের বেদরগঞ্জে লিফলেট বিতরণকালে ছাত্র দলের লোকজন তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছে। এরকম কিন্তু তারা বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিবাদের, প্রতিরোধের মুখে পড়েছে এবং এটা খুবই স্ক্যাটার্ড এবং বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলা ঘটানোর তারা চেষ্টা করছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হরতালের কথা বলতেছে, অবরোধের কথা বলতেছে, নানা কথা বলতেছে, এবং দেশের বাইরে থেকে আমাদের স্টোরিতে আজকের যে লিড নিউজ এখানেও আছে যে বাহাউদ্দিন নাসিম সাহেব, উনি বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। উনি ইন্ডিয়ায় অবস্থান করছেন, এখন ভারতে অবস্থান করে বলছেন যে সরকার বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছে, আমরা এগুলো নিয়ে আন্দোলন, জনসমর্থন আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। আমার প্রশ্ন হলো যে তারা যে গর্ত থেকে বেরিয়ে আসছে, আমরা যে শিরোনামটি করলাম এটাকেই আমরা বোঝানোর চেষ্টা করেছি। তারা অতদিন গর্তে লুকিয়ে থেকে তাদের তৎপরতা চালিয়েছিল, গোপনে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ইন্ধন দিয়ে নানা ঘটনায়। এখন তারা লিফলেট ছাড়িয়ে দিয়ে, এই লিফলেটের মধ্যেও কিন্তু নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য আছে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরাও এর সাথে জড়িত আছে। তো এখানে সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট বক্তব্য এসছে যে আমরা এই ধরনের নিষিদ্ধ সংগঠনকে কোনো ধরনের তৎপরতা চালাতে দিব না, সরকার বিরোধী কোনো অ্যাক্টিভিটিসে তাদেরকে, রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতায় তাদেরকে অংশ নিতে দিব না। আর আপনার যে মূল প্রশ্নটি ছিল যে এই সময়টাকে তারা কেন বেছে নিল, এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। এটা আমার সাথে অনেকে একমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আমি মনে করি যে আমরা যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার ছিলাম, এটা মূলত কারা? স্টেক হোল্ডার মূল নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এসে ছাত্ররা ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না। মূলত তারা চূড়ান্ত পর্যায়ের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটি ঘটেছে, জুলাই বিপ্লবটি ঘটেছে। কিন্তু এর পাশাপাশি গত 15.5 বছর, 16 বছর থেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত নানাভাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে, সরকারের অপকর্মের বিরুদ্ধে তারা প্রতিবাদ, প্রতিরোধের চেষ্টা করেছে। কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে এসে দেখেছি যে এটার সাথে যেমন ছাত্ররা জড়িত ছিল, নেতৃত্বে ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, সামাজিক সংগঠনগুলো ছিল, নাগরিক সমাজ ছিল, এবং সর্বশেষ এসে আমি বলবো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর লোকজন এর সাথে সম্পৃক্ত হয়েছে। তাদের সম্পৃক্ততা ছিল, তারা জনগণের উপর গুলি চালায়নি, এটাই তাদের অন্যতম বড় সম্পৃক্ততা ছিল। যে তারা ছাত্র জনতার উপর নির্বিচারে যে গুলিবর্ষণ করছিল, শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা কিংবা অন্যান্য বাহিনীগুলো, সেখানে সেনাবাহিনী এটার সাথে সম্পৃক্ত হয়নি। চূড়ান্ত মুহূর্তে তারা প্রথম দিকে যাত্রাবাড়িতে কিংবা ধানমন্ডি এলাকায়, মিরপুরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় সেনাবাহিনী কয়েক গুলি চালিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে এসে, বিশেষ করে আগস্টের 3 তারিখের পর এসে তারা টোটালি জনতার উপর আর গুলি চালায়নি, এবং এইটা চূড়ান্ত পর্যায়ে বিজয়কে নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই যে স্টেক হোল্ডার, যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে
সাম্প্রতিক সময়ে কথাবার্তায় আচার আচরণে কিছুটা তাদের মধ্যে বিরোধ বিভেদ দেখা যাচ্ছে। এই যে বিরোধ বিভেদের সুযোগ নিয়ে বিরোধটা কিভাবে, বিএনপি বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তাড়াতাড়ি নির্বাচনের কথা বলছে, সরকারের তরফ থেকে অন্তর্বর্তী সরকার যেটা মূলত ছাত্রদের দ্বারা সবার সমর্থিত, কিন্তু ছাত্ররা এটার অংশ হিসেবে আছে এবং সুদীজন আছেন, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আছে। বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, সরকার বলছে আমরা সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দিব। বিএনপি এটা কিন্তু বলে নাই যে না এটা করবেন না, বিএনপি বলছে আপনারা কিছু সংস্কার করেন তারপরে নির্বাচন দেন। তো এই সমস্ত বিষয় নিয়ে, কিংবা নির্বাচনটা কবে হবে, এটা ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে হবে নাকি তারও আগে হবে, এগুলা নিয়ে কিছু ধরনের কথাবার্তা বিরোধ আছে। আবার বিএনপি এবং জামাতের মধ্যেও কিছুটা বিরোধ বিভিন্ন জায়গায় কথাবার্তায় লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির কিছু বক্তব্য আসছে, জামাত এটার পাল্টা বক্তব্য দিয়েছে। এই যে স্টেক হোল্ডারদের মধ্যে, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে এক ধরনের বৈরিতা, এই বৈরিতার সুযোগটা আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করছে। আর প্রতিবেশী ভারত তাদের প্রভু, এটার সঙ্গে তো রয়েছেই। এবং নানাভাবে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে আনন্দবাজার পত্রিকায় কিরকম মিথ্যাচার করা হয়েছে। তো এই উস্কানিগুলো তো রয়েছেই। এটা নিয়ে চেষ্টা করা হচ্ছে জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই আন্দোলন যারা সফল করেছে, তাদের মধ্যে একটা বিরোধ লাগিয়ে দেওয়া। এই বিরোধ লাগার চেষ্টার সুযোগটাই কিন্তু আওয়ামী লীগ মনে করছে যে এটাই আমাদের জন্য মোক্ষম সময়, আমরা মাথা বের করব। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কালকে স্পষ্ট বক্তব্য দেখেছি যে প্রেস সেক্রেটারি, সরকারের মুখপাত্র হিসেবে যিনি সরকারের বক্তব্যগুলো দিয়ে থাকেন, স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রলীগকে কোনো লিফলেট বিতরণ করতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তারা নিষিদ্ধ সংগঠন। কেন এই লিফলেটগুলো দেওয়া যাবে না? কারণ এই লিফলেটে যে সমস্ত বক্তব্য আসছে এটা জনগণের আশা আকাঙ্ক্ষার বিরোধী, এবং এটা সরকার বিরোধী। শুধু সরকার বিরোধী নয়, এটা জুলাই গণ অভ্যুত্থানকে মেলাইন করা হয়। এখানে আরেকটি জিনিস আমি একটু বলতে চাই, যেটা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা, যেমন আওয়ামী লীগের যে কথাটি বলছিলাম যে তারা প্রপাগান্ডা, অনলাইন বেসড মূলত তারা প্রপাগান্ডা চালাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তারা ৬০-৭০টি জায়গায় বলছিল তারা লিফলেট বিতরণ করবে। এটা ৮-১০টি জায়গার বেশি তারা করতে পারেনি। তো এরকম তারা যে যা বলছে এটা তারা করতে পারেনি, তারা এটা করতে সফল হয়নি। কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের এখানে একটু সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় আসছে, আমি যেটা বলছিলাম যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন, এই সময়টাকে বেছে নেওয়ার পিছনে এটাও তারা একটা মনে করছে যে রাজনৈতিক দল গঠন করা এই মাসের মাঝামাঝি কিংবা শেষে ফেব্রুয়ারি ছাত্রদের রাজনৈতিক দল আসতে পারে বলে এক ধরনের প্রচার আছে, এবং এটার সত্যতাও আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছেন অতি সম্প্রতি। দাবু হোসেন এটা একটা ইন্টারভিউতে এটা বলেছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। তো এটাকেও তারা মনে করছে একটা রাজনৈতিক দল গঠন করতে গেলে নানা ধরনের মতভেদ থাকে, নানা ধরনের পক্ষে বিপক্ষে কথাবার্তা আসে, কিংবা যারা করছে তাদের মধ্যেও মতদ্বৈততা থাকতে পারে। তারা মনে করছে যে, আওয়ামী লীগরা মনে করছে যে এটা একটা উপযুক্ত সময়, এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে আমরা সরকারের বিরুদ্ধে অপতৎপরতা করতে সক্ষম হব। আসলে আপনার কথায় উঠে আসছে বিএনপির মধ্যে এক ধরনের তাড়া আছে, এটা তো অবধারিতভাবে সত্য। বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি, আর আওয়ামী লীগ যেহেতু এখন, এটা বলতেই পারি আমরা যে আওয়ামী লীগ ঠিক দৃশ্যপটে নেই। যেভাবে তারা এখন আসছে, লিফলেট বিতরণ বা ঝটিকা মিছিল আসলো, ১০-১২ জন একসাথে হলো, একটা মিছিল করলো, জাস্ট সরে গেল, কয়েক মিনিটের ২-৩ মিনিটের একটা মিছিল করে সরে গেল, এইরকম তৎপরতা কিছু আছে আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দল নির্দ্বিধায় বিএনপি। কিন্তু বিএনপির মধ্যে কোথায় যেন একটা তাড়া কাজ করছে, তারা খুব দ্রুত নির্বাচন চায়। বারবারই দলের একদম শীর্ষ অবস্থান থেকে বলা হচ্ছে যে দ্রুত সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব, নির্বাচনের দিকেই যাওয়া উচিত। সরকারের কাছ থেকে তারা সুস্পষ্ট সময় চাচ্ছে যে এই সময়ের মধ্যে তারা নির্বাচন চায়, এবং সেটা অবশ্যই খুব দেরি করে না, সময় দিয়ে না। খুব একটা কালক্ষেপণের ইচ্ছা তাদের মধ্যে নাই। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাড়া আমরা লক্ষ্য করছি অনেকদিন থেকে। পাশাপাশি রাজনৈতিকভাবে যে পরিস্থিতিটা, সেটাও কিছুটা উত্তপ্ত। প্রায়শই বিএনপির নেতৃবৃন্দ আরেকটি দল যে আছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, তাদের বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন, এবং মন্তব্যটা খুব একেবারে সাধারণ নেতাকর্মী পর্যায় থেকে যে মন্তব্য আসে বিষয়টি তেমন নয়, শীর্ষ নেতৃত্ব থেকে আসছে তাও নয়, কিন্তু যারা করছেন তারাও বিএনপির দায়িত্বশীল লোক। সব মিলিয়ে বিএনপির এখনকার ঠিক অবস্থানকে, আচরণকে খুব কি দায়িত্বশীল মনে হয় আপনার কাছে?
মনে হয় না কোথাও একটা ল্যাপস হচ্ছে কোনো এক জায়গায় তাদের মধ্যে ওই তাড়ার কারণে? বিএনপি কি এই সময় দাঁড়িয়ে 5 আগস্ট যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজকে আমরা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি, মাত্র 6 মাস, আমরা গত 15.5 বছর একটা বিশেষ অবস্থার মধ্যে ছিলাম যেখানে না নির্বাচন ছিল, না কোনো বিচার ব্যবস্থা ছিল, না পুলিশের কোনো ব্যবস্থা ছিল, সব ধরনের প্রতিষ্ঠানকে মোটামুটি ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা তো এটা দেখছি বারবার, এবং যতটুকু আমাদের ধারণা ছিল গত 15.5 বছরে দেশের যতটা ক্ষতি হয়েছে তার তুলনায় এখন যত পরিস্থিতি সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি আরো কিন্তু ভয়াবহ যা ঘটেছে, আমাদের ধারণার বাইরে, আমাদের অনেক ঘটনা ঘটেছে যেটা আমরা জানতাম না, এখন এটা বেরিয়ে আসছে। হ্যাঁ, তো বিএনপি মাত্র এই 6 মাসের মধ্যে যে অস্থিরতা দেখাতে শুরু করেছে, তাতে বিএনপি কে কি আজকের অবস্থানে দাঁড়িয়ে দায়িত্বশীল বলা চলে? এখানে দুটো বিষয় আমি আলোকপাত করতে চাই আপনার এই প্রশ্নের জবাবে। প্রথমত, বিএনপি একটি রাজনৈতিক দল, বড় একটি রাজনৈতিক দল, তার বিশাল কর্মী বাহিনী রয়েছে, তাদের কাছে তাদের একটা জবাবদিহিতা কিংবা দায়বদ্ধতা আছে। তারা গত 15 বছর 15.5 বছর নির্বাচন করতে পারেনি। এই গণতান্ত্রিকহীনতা, স্বৈরাচারের অন্যতম একটা বিষয় ছিল যে তারা পরপর 3টি নির্বাচন হতে দেয়নি। একতরফাভাবে রাতের ভোটের নির্বাচন করেছে। প্রথমে শুধু আমিন নির্বাচন করেছে, যে তারাই কেবল 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তারপর রাতের ভোটের নির্বাচন, যে নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল 18 সালে, সেটা রাতের ভোটের নির্বাচন করেছে, রাতেই আগে ভোট সেরে ফেলেছে। এবং তৃতীয়ত 24-এর নির্বাচন, যেটা ডামি প্রার্থী দাঁড় করিয়ে প্রায় 100 প্রার্থীকে তারা বিজয়ী করে এনেছে, এবং তারাই সরকারি দল, বিরোধী দল দুইটাই তারা। তো এই ধরনের একটা পরিস্থিতিতে তাদের রাজনৈতিক কর্মীরা আসলে নির্বাচন উন্মুখ হয়ে আছেন, এবং দেশের মানুষও, বিশেষ করে তরুণ সমাজও আসলে একটা ভোট দেওয়ার জন্য তারা খুবই উন্মুখ হয়ে আছেন। এইটা অস্বীকার করার আমাদের উপায় নেই। পাশাপাশি আপনি যেটা বলছেন যে আমাদের কিছু সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক যে ধ্বংসযজ্ঞ আওয়ামী লীগ চালিয়েছে সেটাকে একটু মেরামত করতে হবে। পাশাপাশি আগামীতে যাতে বিএনপিও নির্বাচিত হয়ে এলে তারাও আওয়ামী লীগের মতো আচরণ করতে না পারে, তারাও যাতে স্বৈরাচারী না হয়ে যায়, সিস্টেমের মধ্যে এটার পরিবর্তন নিয়ে আসতে হবে। এই জায়গাটাই হলো আমার প্রশ্ন। এই জায়গাটাতেই আমার কাছে মনে হয়, একজন সাংবাদিক হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আমি প্রায় 40 বছর ধরে সাংবাদিকতা করি এবং খুব কাছ থেকে আমি বিএনপিকে দেখেছি, কারণ আমি ওই বিটটি কভার করতাম দীর্ঘদিন, পার্লামেন্ট কভার করতাম, প্রাইম মিনিস্টার অফিস, অপোজিশন লিডার অফিস, বিএনপির অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল টোটাল অ্যাক্টিভিটিসটা আমি দেখে আসছি খুব কাছ থেকে। বাংলাদেশের গত 40 বছরের রাজনীতি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখানে অনেক কিছু বিএনপিরও এখানে বিএনপিকে দোষারোপ করার মতো রয়েছে। কি রয়েছে? আপনি যখন ক্ষমতায় ছিলেন, দীর্ঘ সময় ছিলেন, আপনি তো এই রাজনৈতিক সংস্কারগুলো করেননি, আপনার সুযোগ ছিল। সুতরাং দেশের মানুষ এখন এসে আপনি 31 দফা দিয়েছেন, তারপরে ক্ষমতায় যাননি, এটা সত্য। এবং 31 দফার মধ্যে অতি সম্প্রতি যে 4টা কমিশন রিপোর্ট দিয়েছে তার একটা বড় অংশ কাভার হয়েছে। যদি এটা ক্রেডিটটা এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের উপরই যাচ্ছে, কিন্তু এটা আমি একজন সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে দেখা বক্তব্য বললাম যে এর অধিকাংশ বিএনপির 31 দফাকে কাভার করে। ছোটখাটো কিছু বিষয় ছাড়া বিএনপির 31 দফা কিন্তু এখানে অ্যাকোমোডেট হয়েছে। তো আমার কথা হলো যে বিএনপির 31 দফা যদি সংস্কার প্রস্তাবে অ্যাকোমোডেট হয়ে থাকে, তাইলে সংস্কারটা বাস্তবায়নে তো বিএনপির আর আপত্তি থাকার কথা নয়। একইভাবে জামাতের যা চাচ্ছে, জামাত যা বলেছে তার অনেকটুকুই কাভার হয়েছে। তো এখন সরকারের উচিত হবে যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলোকে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সংস্কারগুলো নিয়ে আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব, আলোচনা করে আমরা একটা চার্টার তৈরি করব। চার্টার মিন্স প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত নিয়ে এবং অন্য স্টেক হোল্ডার, সাধারণ নাগরিক, সাংবাদিক, পেশাজীবী প্রত্যেকের মতামতকে অ্যাকোমোডেট করে যেটা কনসেনসাস হবে, মানে সব দল রাজি হবে, এমন একটা ঐক্যমত্য যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হবে, তার উপর ভিত্তি করে আমরা একটা এগ্রিমেন্টে আসব। সেই এগ্রিমেন্টে প্রতিটা রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা সিগনেটরি হবে। এটাই আমি যতটুকু বুঝি, দিস ইজ দ্য চার্টার। জুলাই বিপ্লবের চার্টার হিসেবে এটা অ্যাকসেপ্টেড হবে। জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার ছিল তারা এটা পার্ট হবে। তাহলে হবে কি, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পরবর্তীতে যারাই ক্ষমতায় যাক, বিএনপি যাক, জামাত যাক, ছাত্ররা যাক, কিংবা তাদের কোনো জোট যাক, যারাই ক্ষমতায় যাক না কেন, তারা এটা বাস্তবায়ন করতে
এই সংস্কার প্রস্তাবের আলোকে, চার্টারের আলোকে তারা সংবিধানের সংশোধন নিয়ে আসতে তারা বাধ্য হবে। তো এইটাই বিএনপি বারবার বলছে যে এটা আপনারা দ্রুত করে নির্বাচনটা দেন, এটার কথাই বিএনপি বলছে। বিএনপি যদিও জুলাইয়ের কথা বলা হচ্ছে, একবার 5ই আগস্টের কথাও বিএনপি বলেছে, আবার জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে। আর জুনের পরে হলে আপনি আমাদের পরিবেশগত কারণে, বন্যা কারণে আমরা নির্বাচন করতে পারবো না, তখন বর্ষা চলে আসবে, তখন অটোমেটিক আমাদের নভেম্বরের পরে যেতে হবে, নভেম্বর ডিসেম্বরে যেতে হবে। এবং এটা আমাদের সবচেয়ে বেশি নির্বাচন কিন্তু দেখা গেছে আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এই সময়টাতেই হয়েছে অতীতে। একবারই 12ই জুনের নির্বাচন হয়েছিল 1996 সালের 12ই জুনের, যেটা আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল। তার আগে 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন ছিল। তো আর একটা মে মাসে 85 সনে আমাদের উপজেলা নির্বাচন হয়েছিল, এটা এরশাদের আমলে। তো এই কথাগুলো আমি এই কারণে বললাম যে বিএনপি যে দাবিগুলো করছে এটার বাস্তবায়নও কিন্তু করা সম্ভব, বাট সবাইকে সহযোগী হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলোর ক্ষেত্রে তাদের কনসেনসাসটা জানাতে হবে। এটা একটা জিনিস। আর আমি যে বিষয়টি অবতারণা করেছিলাম যে জনগণ মনে করছে যে যদি আপনি চার্টার না করে, আপনি এটা এগ্রিমেন্টে না এসে শুধুমাত্র কমিশনের সংস্কার প্রস্তাবের উপর ভিত্তি করে আপনি নির্বাচনে চলে যান, তাইলে হয়তো বিএনপি ক্ষমতায় এসে এগুলো আর বাস্তবায়ন করবে না। কারণ অতীতে তারা এই ক্ষেত্রে কমিটমেন্টের কিছু বরখেলাপ দেখেছে। আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি যে 3 জোটের যে রূপরেখা ছিল, এই 3 জোটের রূপরেখায় বিএনপি ছিল, 15 দল ছিল, 7 দল ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দল, বিএনপির নেতৃত্বাধীন 7 দল কিংবা বাম মোর্চা, জামাতে ইসলামী, তারা কিন্তু এই 3 জোটের রূপরেখা থেকে 2টা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, দুইজনই পরবর্তীতে ক্ষমতায় এসে এই 3 জোটের রূপরেখাটা মানে নাই, যে রূপরেখার এরশাদকে সরিয়ে দিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। এইটা মানে নাই থেকে মানুষ এটা স্মরণ রেখেছে। আবার আমরা দেখেছি শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, বিএনপি যখন 91 থেকে 96 এর পাওয়ারে ছিল, তখন শেখ হাসিনা কিন্তু বারবার বলছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আর হরতাল দেব না। কিন্তু তাদেরকে দেখা গেছে তারা 173 দিন হরতাল দিয়েছেন। আবারও এই 15 বছরের শাসনামলে হরতাল বিরোধী এত বক্তব্য দিয়েছেন, এখনো আবার তারা এখন হরতালের ঘোষণা দিতে চাচ্ছেন। তো এই যে কমিটমেন্টগুলো রাজনৈতিক দলগুলো রাখে না, হয়তো আওয়ামী লীগ বেশি বরখেলাপ করেছে, বিএনপি হয়তো কম বরখেলাপ করছে, কিন্তু বরখেলাপের নজির রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে এবং সাধারণ মানুষ এই জন্য তাদেরকে পুরোপুরি আস্থায় আনতে পারে না। এখানে অন্তর্বর্তী সরকারকে মনে করা হচ্ছে, এই জুলাই বিপ্লবোত্তর সরকারকে মনে করা হচ্ছে যে এই সরকারটি জনগণের সরকার, তাদের চাওয়া পাওয়ার কিছু নেই, সুতরাং তাদের দিয়েই হয়তো আমাদের আশা আকাঙ্ক্ষার পূরণগুলো হবে। এই কারণেই এই বিরোধটি, এই কারণে এই প্রসঙ্গটি আসছে। একটি আসলে নিরপেক্ষ নির্বাচনের জন্য তো নির্বাচন কমিশনটাকেও তো ঢেলে সাজাতে হবে, সেটার জন্য তো কিছু সময়ের প্রয়োজন। আপনি আপনার বক্তব্যের সময় বারবারই বলছিলেন স্টেক হোল্ডারদের কথা। জুলাই বিপ্লবের সময়, জুলাই আগস্টে যে দলগুলো একসাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনার বিরুদ্ধে নেমেছে, দাঁড়িয়েছে, এবং খুব প্রচলিত, খুব বিখ্যাত একটা ডায়লগ হয়ে গেছে, একটা গুলি করি একটাই পড়ে, বাকিটি যায় না, বাকিটি দাঁড়ায় রয়। এই যে কথা, মানে তারা সব সময় একসাথেই ছিল, কেউ গুলি খেয়ে পড়ে গেছে, সে পড়ে গেছে, কিন্তু বাকিরা দাঁড়িয়েছিল। তার মানে ওইখানে যখন ছিল তখন ওখানে বিএনপি ছিল, জামাত ছিল, ছাত্ররা ছিল, সাধারণ মানুষ ছিল, এবং পরবর্তীতে আমরা সেনাবাহিনীকেও দেখেছি একই কাতারে চলে আসতে। স্টেক হোল্ডারদের বিষয়টা তখন এতটা গুরুত্বপূর্ণ ছিল, তাহলে 5 তারিখ পার করার পর, 5ই আগস্ট পার করার পর আজকের অবস্থানে এসে কারোর সঙ্গে কোনো সমন্বয় নাই কেন? বিএনপি যেটা করছে এটা জামাতের বিরুদ্ধে যাচ্ছে, জামাত বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ছাত্র সংগঠনগুলো একইভাবে একই রকম অবস্থা। এটা নিয়ে আমি একসাথে ছিল, একটা বিচ্ছিন্ন হয়ে সবাই চেষ্টা করছে। আচ্ছা, এটা নিয়ে আমি বলতে চাই যেটা, যে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এখনো কিন্তু সবাই একই আছে। এই আওয়ামী লীগের সর্বশেষ সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে একই সুরে জামাত, বিএনপি, ছাত্ররা, অন্তর্বর্তী সরকারের সুর কিন্তু একই। এই জায়গাতে আওয়ামী লীগকে, স্বৈরাচারকে পুনর্বাসন করা যাবে না, তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এবং তারা ক্ষমতায় আসলে দেশের ক্ষতি করে, লুটপাট করে, লুটতন্ত্র কায়েম করেছিল, গুম খুন হত্যার রাজনীতি চালু করেছিল, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল,
পরিবারতন্ত্র কায়েম করেছিল। শেখ পরিবারের লুটের কাহিনী আজ বেরিয়ে আসছে একের পর এক। তো এইভাবে এই ব্যাপারে কিন্তু তাদের ঐকমত্যটা রয়েছে। এরপরে এসে তাদের এটা আপনি বলতে পারেন যে একটা কিছুটা লুজ হয়ে গেছে। তাদের আগের যে ইস্পাত কঠিন ঐক্যটা ছিল সেইটাতে হয়তো কিছুটা এটার কারণটা হলো যে এখন তো সামনে নির্বাচন আসলে সবাই তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে জনগণের সামনে যাবে। তো জনগণের সামনে গেলে সব দল তো আর এক দল না, তাইলে আবার তো আগের মতো বাকশাল হয়ে যাবে। এই কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেটা শেখ মুজিব করেছিলেন সেই বাকশাল হয়ে যাবে। আপনার পলিসি, আপনার চিন্তাধারা আলাদা। জামাতের চিন্তাধারা, জামাতের ঘোষণা, জামাতের ম্যানিফেস্টো ইজ ডিফারেন্ট দেন বিএনপি। ছাত্রদেরও আলাদা ম্যানিফেস্টো আছে, হয়তো কিছু কমন আনকমন বিষয় আছে। রাষ্ট্রীয় বিষয়ে যদি সবাই একমত থাকে, মূল বিষয়গুলো যদি ঐক্যমত্য থাকে, অন্যান্য বিষয়ে দ্বিমত থাকবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। তো গণতন্ত্রের এটাই সৌজন্য, এটাই গণতন্ত্রের ক্ষেত্রে এইটা থাকবে, কিন্তু এটা যেন লিমিট ছাড়া না হয়, এটা ওয়ান থিং। আর আরেকটা বিষয় হলো যে কারণে দেশের মানুষ আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, হাসিনাকে, সেই কারণগুলা যদি আবার কেউ এটার পুনরাবৃত্তি করতে চায়, দখলবাজি করতে চায়, কোনো জায়গায় যদি ইজারা জোর করে নিতে চায়, আবার কাউকে মারপিট করতে চায়, এই সমস্ত ইস্যু আসলে জনগণ এটাকে মেনে নেবে না। এটার জন্য এত রক্ত, 2000 তরুণ, এই 1 মাসে 36 দিনের আন্দোলনে 2000 তরুণের প্রাণ দেওয়ার ইতিহাস খুব কম বিশ্বে রয়েছে, বিশ্বের নজির নেই বলা যায়। 30,000 পঙ্গু হয়ে কিংবা আহত হয়ে এখনো কাতরাচ্ছে। তো এইরকম একটা নজির নাই। এবং আপনি দেখেন যে হাসিনার সরকার তার এই 15.5 বছরের শাসন আমলে 4টি গণহত্যা চালিয়েছে। এই কথাগুলো বারবার আমাদের জনগণকে মনে করিয়ে দিতে হবে। দেখেন, তারা গণহত্যা চালিয়েছে, প্রথম গণহত্যা তারা চালিয়েছে বিডিআর মেসাকার, যেটা পিলখানাতে। তারপরে তারা গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে। আর এরপরে এসে 2012 সালের গণহত্যা চালিয়েছে যখন দেলোয়ার হোসেন সাঈদীর একটি রায় হলো। এই রায়ের বিরুদ্ধে সারা দেশ, বিশেষ করে 16টি জেলা, চিটাগাঙ্গের কিছু এবং নর্থ বেঙ্গলের কিছু জেলা, এখানে একটা সাঈদীর অনুসারী যারা তার ওয়াজ শুনতেন, যারা এটা জামাতের বাইরেও প্রচুর লোকজন আছে, তারা সাঈদীর ওয়াজে এবং ব্যক্তিগতভাবে তার ভক্ত ছিল, তারা প্রতিরোধ করেছিল। ওইখানে শতাধিক লোককে গুলি করে একদিনে মেরে ফেলা হলো। এবং সর্বশেষ দেখেন শাপলা চত্বরের ঘটনা, শাপলা চত্বরে কি ম্যাসাকার চালানো হলো। এবং তারপরে এসে এই এখনকার জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনা, মাঝখানে আরেকটি ঘটনাটাও গুরুত্ব দিতে হয়, কারণ ওই সময় প্রচুর লোককে হত্যা করা হয়েছিল। মোদি বিরোধী, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, ওই সময়ে মোদি বিরোধী একটা ক্যাম্পেইন হয়েছিল, বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই সময় প্রচুর লোককে হত্যা এবং গুম করা হয়েছে, গুমের অনেকগুলো ঘটনা ঘটেছে। তো এই যে রাজনৈতিক দলের অবস্থান, এই যে তাদের বিরুদ্ধে মানুষের ঘৃণা, সাধারণ মানুষের অবস্থান, এটা থাকাটাই স্বাভাবিক। এবং লুটের যে কাহিনী, এই লুটতন্ত্র এখন বেরিয়ে আসছে, প্রতিদিন পত্রপত্রিকা মিডিয়ায় আসছে যে কি পরিমাণ লুটপাট করা হয়েছে। বড় বড় প্রকল্পগুলো থেকে 70 ভাগ 80 ভাগ টাকা লুটে নেওয়া হয়েছে, হয়তো 20 ভাগ 30 ভাগ কাজ হয়েছে। ঢাকা শহরে ফ্লাইওভারের কথা বলেন, মেট্রো রেলের কথা বলেন, যমুনা ব্রিজের, পদ্মা ব্রিজের কথা বলেন, পদ্মা রেল সেতুর কথা বলেন, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কথা বলেন, প্রত্যেকটি জায়গায় পূর্বাচল প্রকল্পের কথা বলেন। আজকেও আমি দেখলাম যে পূর্বাচল প্রজেক্ট ওইখানেও ডাবল খরচটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, ওইখানে কিছুই এখন পর্যন্ত হয় নাই। রাস্তার কথা বলেন, ইভেন আমরা যে হাতির ঝিল আমাদের পাশে, এই হাতির ঝিলেও কিন্তু প্রকল্প ব্যয় প্রায় 10 গুণ বাড়ানো হয়েছিল, কিছুটা এক্সপানশন হয়েছিল। এটা হয়তো 500 কোটি টাকা থেকে বেড়ে এটা 1000 কোটি হতে পারত, 300 কোটি দিয়ে শুরু হয়েছিল, 1000 কোটি হতে পারতো, কিন্তু এটা দেখা গেছে 10,000 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এই যে লুটতন্ত্র কায়েম করা হয়েছিল বাংলাদেশে, এই লুটতন্ত্রের হাত থেকে দেশের জনগণ মুক্তি চায় এবং এটার পুনরাবৃত্তি চায় না। এই কারণেই মানুষ এই অন্তর্বর্তী সরকারের উপর এতটা আস্থা রেখেছে এবং আশা করছে যে ভবিষ্যতে কেউ যাতে আবারও এইভাবে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। আসলে আওয়ামী লীগ প্রশ্নে সবাই একাট্টা, সবাই একসাথে, সরকারের অবস্থান বা বাকি দলগুলির অবস্থান, কিন্তু সংস্কার প্রশ্নে আসলে তারা আর একমত হতে পারছেন না, তাদের নিজস্ব দলীয় চিন্তা ভাবনা সবকিছু চলে আসছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে সরকার কি কিছুটা ব্যাকফুটে খেলছে?
পরিস্থিতির নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের কি কিছুটা শৈথিল্য আছে, সরকারের আচরণের মধ্যে একটু দুর্বলতা আছে, এরকম একটা জনগণের মধ্যে এই ধরনের একটা ভাব আসছে যে এই সরকারকে আরেকটু স্ট্রং হতে হবে, আরেকটু মানে শক্ত হাতে পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে, কোথায় জানি একটা কিছুর ল্যাকিংস আছে, এই ধরনের একটা এটা আমি আপনাকে বলি, আমরা আজকে যে মুহূর্তে আলোচনা করছি তখন আওয়ামী লীগ হাসিনার পালিয়ে যাওয়ার 6 মাস পূর্ণ হলো। এই 6 মাসের ভিতর দেখেন, আমি যদি বলি, অনেকে বলে যে আমরা কি পেলাম, সবাই একটা পাওয়া হিসাব করছে। তো আমি এটার জবাবে বলি যে এখন যে আমরা এই যে মুক্ত মনে কথা বলতে পারছি, এই যে শ্বাস নিতে পারছি, মন খুলে কথা বলতে পারছি, এটাই তো অন্যতম বড় পাওয়া। এইটা যে মানুষের স্বভাবজাত একটা জিনিস, শুধু আমার দেশ বলে নয়, আমার দেশ চালু করা, টকশো চালু করা, আমরা টকশোতে বসে এই স্টুডিওতে কথা বলা, শুধু সেটা নয়, সারা দেশের মানুষ তাদের মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে জনগণের, এটা কি বড় পাওয়া নয় আমাদের? তারপরে আপনি দেখেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে। বাংলাদেশ ভারতের প্রধানত একটা অঙ্গরাজ্যের মতো অবস্থায় চলে গিয়েছিল হাসিনার শাসনামলে। সীমান্তে ফেলানিকে হত্যা করা হলো, তারপরে শত শত হত্যা করা হলো। আওয়ামী লীগের মন্ত্রীরা এমন বক্তব্য দিচ্ছিলেন যেতে মনে হচ্ছিল যে ভারতের মন্ত্রী কথা বলছেন নাকি বাংলাদেশের মন্ত্রী কথা বলছেন, এটা বোঝা যাচ্ছিল না। এখন কিন্তু এই সরকার এটার প্রতিবাদ করছে, ন্যায্যতার ভিত্তিতে কথা বলছে, বুক উঁচু করে মাথা উঁচু করে কথা বলছে, সীমান্তেও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলছে না। তো এটাই তো একটা স্বাধীন সার্বভৌম দেশের অস্তিত্বের বিষয়। তো এটা কি আমাদের বড় পাওয়া নয়? তো 9 মাসের যুদ্ধে আমরা এত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কারো প্রধানত হয়ে থাকার জন্য নয়। তো এটাই তো অন্যতম একটা বড় পাওয়া, এটা বাংলাদেশের মানুষ এটা চায়, এবং বাংলাদেশের তরুণ সমাজ বিশেষ করে তারা এতদিন পর এটা স্বাধীনতার স্বাদ পেয়েছে, এখন তারা গণতন্ত্রের স্বাদ পেতে চায়। ভোটাধিকার, আজকে যে তরুণের বয়স 35 বছর হয়ে গেছে, সে তার জীবনে আজকে পর্যন্ত একবার ভোট দিতে পারেনি, কারণ 18 বছরের পরে আরো 16 বছর, 15.5 বছর, 16 বছর চলে গেছে। তাইলে তার 34-35 বছর যে তরুণের, সে কিন্তু এখন পর্যন্ত একটা ভোট দিতে পারেনি। তাইলে এইরকম একটা পরিবেশ থেকে তো আমরা মুক্তি পেয়েছি, এবং আশা করছি আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাব। তারপরে দেখেন সুশাসন, আইন শৃঙ্খলা, এটার বিষয়ে যেটা আমি বলবো যে সরকার অন্ততপক্ষে মানুষের সাথে মানে ন্যায্য আচরণ করার চেষ্টা করছে, কথা শুনছে। এখন আপনি যদি সমালোচনা করেন, অনেক কিছু সমালোচনা করার আছে। যেমন এই সরকারটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার এটা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। হ্যাঁ, এটা তাদের এক্সপিরিয়েন্সের অভাব বলেন, পরিস্থিতি বলেন, যে কোনো কারণেই হোক তারা এটা করতে পেরেছে। আবার আমি আজকেই পত্রিকায় রিপোর্ট দেখছিলাম যে আমাদের এক্সপোর্ট, বিশেষ করে অ্যাপারেলস এন্ড গার্মেন্ট এক্সপোর্টস অলমোস্ট 6% increases in last month, 5.7, the figure is 5.7। আজকে ডেইলি স্টার রেডিং আমি দেখছিলাম, আমি কোট করলাম একবারে অন্য একটি পত্রিকা থেকে। তো এইভাবে আপনি যদি ইকোনমিক, যেটা আমরা এই স্টুডিওতে বসেই কয়েকদিন আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সঙ্গে দীর্ঘ আলোচনা করছিলাম, প্রায় 1 ঘন্টার ইয়েতে। উনি আমাদের এই সব প্রশ্নের জবাব দিয়েছিলেন যে সরকার কোথায় কোথায় ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে, আমরা এই প্রশ্নগুলো ওনাকে করেছিলাম, উনি জবাব দিয়েছেন, এবং অনেকগুলো জবাবই কিন্তু গ্রহণযোগ্য। কারণ এই ধরনের একটা গণ আন্দোলনের মুখে, গণ অভ্যুত্থানের পরে বিশ্বের ইতিহাসে যে নজির আছে, যে এনার্কি হয়, যে প্রাইস হাইক হয়, ইকোনমি ডিস্টেবিলাইজ হয়ে যায়, তো এইগুলাকে ফেস করে সরকার একটা জায়গায় আসতে পেরেছে। আরেকটি বিষয় ছিল, আপনি দেখেন যে সরকারকে কিন্তু একাধারে অনেকগুলা কাজ করতে হচ্ছে, অর্থনীতিকে রাইট ট্র্যাকে রাখতে হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে সরকার এখনো মানুষের আশা অনুযায়ী তারা জায়গায় যেতে পারেনি। এটা না যাওয়ার কারণ তারা বারবার বলছে যে পুলিশ বাহিনীকে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল, এমন একটা ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল যে তাদেরকে দিয়ে সরকার কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবে, কারণ সরকারকে মূলত এই বাহিনীর উপর নির্ভর করে টিকতে হয়। তারা পালিয়ে গেল, তারা অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে গেল, তো তাদের ডিমোরালাইজ হয়ে গেল, ছাত্রদের মুখোমুখি হয়ে পরাজিত হয়ে যুদ্ধে। তো এক ধরনের যুদ্ধই আমি এটা বলবো যে 5ই আগস্টের যে সর্বশেষ অবস্থায় এসে দাঁড়িয়েছিল। তো এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে তারা রেস্টোর করতে পারেনি। এক ধরনের, যদিও দৃশ্যমান অনেক কিছু নেই, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এখানে বসে স্বীকার করে গেছেন যে ছিনতাই কিছুটা বেড়ে গেছে,
কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। যারা কন্ট্রোল করবে তাদের উপর তো আস্থা, তারা এখনো মানুষের আস্থার জায়গায় বুঝতে পারেনি। রাতারাতি পুরো বাহিনীকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এবং আওয়ামী লীগের আমলাতন্ত্র, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের প্রশাসন বিভিন্ন জায়গায় তারা তো এখনো রয়েই গেছে। তাদের মধ্যে কিছু হয়তো যারা বিপদে পড়ে আওয়ামী লীগের হয়েছিল, তারা হয়তো মনে করছে একটা পরিবেশ আসছে, আমরা এখন নিরপেক্ষ এবং সঠিক দায়িত্বটা পালন করছি। প্রেসারে পড়ে যারা হয়েছিল এরকম একটা শ্রেণী হয়তো আছে। কিন্তু যারা ডাইহার্টেড আওয়ামী লীগের, যারা সত্যি সত্যি আওয়ামী লীগের লোক এবং তাদেরকে বেছে বেছে দেখে দেখে নেওয়া হয়েছে, তো তারা তো সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে সরকারের সফলতা চাইবে না, তারা চাইবেই যে সরকার সফল না হোক। তো এই ধরনের সিচুয়েশন সরকারকে কিন্তু মোকাবেলা করতে হয়েছে। তো আমি বললাম ইকোনমিক অবস্থা, আপনার আইন শৃঙ্খলার অবস্থা, পাশাপাশি তাকে সংস্কারের কাজ করতে হচ্ছে, তাদেরকে রুটিন ওয়ার্কও করতে হচ্ছে, দেশে বিদেশে ইমেজ বিল্ড আপের কাজও করতে হচ্ছে সরকারকে। তো এই সমস্ত কারণে আরেকটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার। এখানে যেমন খুব প্রবীণ কিছু লোক আছেন, কিন্তু তারা তো প্রশাসন পরিচালনায় অভিজ্ঞ না, তারা তো মন্ত্রিত্ব করেননি, কিভাবে মন্ত্রী একটা মিনিস্ট্রি চালাতে হয় সেই অভিজ্ঞতা নেই। অন্যদিকে একটা তরুণ গ্রুপ আছে যারা নেতৃত্ব দিচ্ছে, ছাত্ররা, তাদেরও সেই অভিজ্ঞতা নেই। তো এখানে হাতে গুনলে কয়েকটা লোকই এই বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে আছে, তাদেরকেই কিন্তু মূল কাজগুলো করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারা এখানে কাঙ্ক্ষিত মাত্রায় পারছে না। আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই, আপনার আগের প্রশ্নে যে বিএনপি কেন হয়তো উতলা হয়েছে আর সরকার কেন পারছে না মানুষের কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে, দুর্বলতা। এখানে দেখেন, এখানে বড় একটা জিনিস হলো আপনার পলিসি এন্ড আপনার কন্টিনিউটি। এখন আপনার যদি একটা অনির্বাচিত সরকার থাকে, তাইলে অনির্বাচিত সরকারের পক্ষে আপনার পলিসি গাইডলাইন করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। সবাই একটা কি বলা যায় যে সিদ্ধান্তহীনতার মধ্যে থাকে। বিজনেসম্যানরা মনে করতে পারে আমার ট্যাক্স পলিসি লং টার্মে কি হবে, আমি এখন ইনভেস্টমেন্ট করব না, তাই না? প্রত্যেকটা লোক, আপনি ইভেন পার্সোনাল প্ল্যানিং এর ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে কোন সরকার ক্ষমতায় আসে, কি করে আমার প্রতিষ্ঠানটা চলবে কি চলবে না, আমি রান করতে পারবো কি পারবো না। তো এই কারণে নির্বাচিত সরকার অবশ্যই দরকার দেশের জন্য। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে, এবং এই কারণে হয়তো তারা একটু উতলা হয়ে উঠছে, আর সরকার তাদের কাঙ্ক্ষিত প্রশাসনিক কার্যক্রম চালাতে পারছে না তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই মূলত। এখন এটা যদি একমাত্র তাদের শক্তি দেশের জনগণের ঐক্য, এই ঐক্যটা যতদিন অটুট থাকবে, যত ইস্পাত কঠিন ঐক্য হবে জুলাই বিপ্লবের স্টেক হোল্ডারদের, ততই সরকার শক্তিশালী হবে এবং দেশও সামনের দিকে এগিয়ে যাবে। যদি আমরা এটা করতে না পারি, তাহলে আমাদের দেশের ভবিষ্যতে আমাদের সামনে অনেক কঠিন সময়, আরো বেশি দুর্ভোগ নেমে আসতে পারে। আসলে সরকারের এই দুর্বলতার কথা বলা হচ্ছে কেন? আমাদের প্রত্যাশা আকাশসম, আর তাদের ডেলিভারি, আপনি প্রচুর কারণ দেখালেন যেগুলি আসলে যৌক্তিক, যে ডেলিভারির ক্ষেত্রে তাদের যে সংকটটা তৈরি হচ্ছে এটা কেন। তো দুইটার মধ্যে আসলে সমন্বয় হচ্ছে না, যে কারণে আমাদের দিক থেকে আমাদের মনে হচ্ছে যে একটা কোথাও দুর্বলতা থেকে যাচ্ছে, আর সরকার ভাবছে যে তারা তাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। দুইটার মধ্যে যে ব্যবধান, সেটাই মূলত সংকট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে এতখানি সময় দেওয়ার জন্য। আপনি খুব ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে এই সময়টা দিলেন, অশেষ কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের প্রথম লাইভের আয়োজন ছিল এই পর্যন্তই। আশা করি আবারও খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। অসংখ্য কৃতজ্ঞতা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।